আজকে বলবো কলকাতা থেকে দীঘা এক মনমুগ্ধকর যাত্রার গল্প। তাম্রলিপ্ত এক্সপ্রেসের সুরেলা শব্দের সাথে ভোরের আলো যখন মিশে যায়, তখন শুরু হয় এক নতুন দিনের অভিযান। আসুন আমরা এই যাত্রার প্রতিটি মুহূর্তকে অনুভব করি, প্রতিটি দৃশ্যের রোমাঞ্চকে উপলব্ধি করি। কলকাতার ব্যস্ত জীবন থেকে কিছুদিনের জন্য বেরিয়ে সমুদ্রের নীল আকাশের নিচে হারিয়ে যাওয়া স্বপ্ন। এই তাম্রলিপ্ত এক্সপ্রেস আমাদের সেই স্বপ্নের গন্তব্যে পৌঁছে দেবে। স্টেশনের ট্রেনের শব্দ, মানুষের কোলাহল আর যাত্রা উত্তেজনা সবকিছু মিলে এক অনন্য অভিজ্ঞতা। প্রথমে ট্রেনের জানলা দিয়ে যখন আমরা বাইরের প্রকৃতি দেখতে শুরু করি, তখন যেন চোখের সামনে এক একটি ছবি ভেসে ওঠে। সবুজ মাঠ, ছোট্ট গ্রামের দৃশ্য আর নদীর পাশে ধীরে ধীরে চলা এই ট্রেন যাত্রা আমাদের এক অন্যরকম অনুভূতি জাগিয়ে তোলে। আজকের এই যাত্রা শুধুমাত্র একটা পথ চলা, এটি এক আবেগের সব। তাই আপনারা প্রস্তুত হয়ে যান, কারণ আমরা তাম্রলিপ্ত এক্সপ্রেসে চেপে চলেছি এই রোমাঞ্চকর যাত্রার পথে, যেখানে প্রতিটি মুহূর্ত হবে সোনালী স্মৃতির মতো। চলুন শুরু করি আমাদের এই অবিস্মরণীয় যাত্রা। তবে তার আগে স্বাগতম সবাইকে ভ্রমণ উইথ শোভন চ্যানেলে। হাওড়া স্টেশন পৌঁছেছি সকাল 6:15। স্টেশন ঢুকেই দেখি চারপাশে চঞ্চলতা, এক অদ্ভুত উন্মাদনা। প্রথমেই তাকালাম বিশাল ডিসপ্লে বোর্ডের দিকে। কোন প্ল্যাটফর্মে দাঁড়াবে আমাদের ট্রেন সেটা জেনে নিয়ে অপেক্ষা শুরু করলাম ট্রেনের আগমনের। এবার শোনাই সেই ট্রেনের গল্প, যে ট্রেনে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি। ট্রেনের নাম তাম্রলিপ্ত এক্সপ্রেস এবং এর নম্বর হচ্ছে 12857। ইঞ্জিন হিসেবে ব্যবহার হচ্ছে শক্তিশালী WAP-7 আর রেক হচ্ছে LHB। এই ট্রেনটি রেক শেয়ার করছে 22897 কান্ডারি এক্সপ্রেসের সাথে। এই ট্রেনে রয়েছে 3টি জেনারেল কামরা, 10টি সেকেন্ড সিটিং কামরা, 2টি এসি চেয়ার কার আর একটি পেন্টি কার, যেখানে যাত্রীদের জন্য রয়েছে নানান স্বাদযুক্ত খাবার। তাম্রলিপ্ত এক্সপ্রেসের সর্বোচ্চ অনুমোদিত গতি হচ্ছে 130 কিলোমিটার প্রতি ঘন্টা। হাওড়া থেকে দীঘা যেতে সময় লাগে মাত্র 3 ঘন্টা 20 মিনিট, যেখানে মোট দূরত্ব 185 কিলোমিটার আর গড় গতিবেগ হচ্ছে 56 কিলোমিটার প্রতি ঘন্টা। এই ট্রেনে মোট 6টি হল রয়েছে, তার মধ্যে রয়েছে 45টি ইন্টারমিডিয়েট স্টেশন। সপ্তাহে 7 দিনই ট্রেনটি নিয়মিত যাতায়াত করে। হাওড়া থেকে ট্রেনটি ছাড়ে সকাল 6:45 এবং দীঘায় পৌঁছায় ওই 10:05। ট্রেনটি সময়ের থেকে 15 মিনিট দেরিতে ছেড়ে যাত্রা শুরু করলো হাওড়া থেকে দীঘার উদ্দেশ্যে। আপনাদের সুবিধার্থে এখানে দিয়ে দিলাম ট্রেনের ভাড়া। ট্রেনে বসে এক কাপ চা খেয়ে শুরু হলো আমাদের যাত্রা। এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান টয়লেটে এটা হচ্ছে কল, জল ভালোই আছে আর বাথরুম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে আছে জেট স্প্রে, ইলেকট্রিক ফ্লাশ আর এখানে মগ টক সবই আছে। মোটামুটি হ্যান্ড ওয়াশও রয়েছে, ফিলও রয়েছে হ্যান্ড ওয়াশ আর লাইট, এদিকে স্মোক ডিটেক্টর। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ভালোই। পাশে ওয়েস্টার্ন আছে, সেটা দেখাচ্ছি। এখানে কাপড় রাখার জায়গাও দেওয়া আছে। এই হচ্ছে ওয়েস্টার্ন কামরা। ওয়েস্টার্ন কামরাতে হ্যান্ড সোপ দেওয়া আছে নতুন ডিজাইনের। আর একটা সুইচ বোর্ড, কী কারণে বুঝতে পারছি না, যাই হোক। আর এটা জল তো আওয়াজ করছে, বেরোচ্ছে না, জল নেই। আর এটা ইলেকট্রিক ফ্ল্যাশ, এটা কমোড পরিষ্কারই আছে। আর এটা হ্যান্ড, এটাতেও জল নেই। আর কি বলবো, এটা রুম ফ্রেশনার বাথরুমের জন্য, ভেন্টিলেশন ব্যবস্থা, লাইট, স্মোক ডিটেক্টর, আর এটাও খালি আর জামা রাখার জায়গা। ভালোই, কিন্তু ইউজ তো কিছু করা যাবে না এখানে। হাওড়া থেকে 7.3 কিলোমিটার পথ পেরিয়ে ট্রেন এখন আমাদের এসে পৌঁছেছে
তার প্রথম হল্ট সাঁতরাগাছি জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। নির্ধারিত সময় ছিল 7:01, কিন্তু দেরির কারণে সেটা হয়ে গেল 7:23। এখানে 2 মিনিটের জন্য ট্রেন দাঁড়াবে। সাঁতরাগাছি জংশনের নামেই বোঝা যায় এটি একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল, যেখানে হাওড়া খড়গপুর ও হাওড়া আমতা মতো লাইন ভাগ হয়ে যায়। হাওড়া থেকে 32 কিলোমিটার পথ পেরিয়ে ট্রেন এখন এসে পৌঁছেছে তার দ্বিতীয় হল্ট উলুবেড়িয়া স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। নির্ধারিত সময় থেকে 22 মিনিট দেরিতে, অর্থাৎ 7:44। এখানে 1 মিনিট দাঁড়িয়ে ট্রেন আবার চলল মেচেদার উদ্দেশ্যে। এই পথে 6টি ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে, যা যেতে সময় লাগবে 20 মিনিট মতো। এখন পেরোলো দামোদর নদী। হাওড়া থেকে 58.2 কিলোমিটার পথ পেরিয়ে 28 মিনিট দেরিতে ট্রেন এখন পৌঁছেছে তার তৃতীয় হল্ট মেচেদা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। 2 মিনিটে হল দিয়ে ট্রেন চলল তামলুকের দিকে। মাঝে 8টি ইন্টারমিডিয়েট স্টেশন, যা যেতে সময় নেবে 36 মিনিট।
91.2 কিলোমিটার পথ পেরিয়ে 39 মিনিট দেরিতে ট্রেন এখন পৌঁছেছে তার চতুর্থ হল্ট তমলুক স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। সময় তখন 9টা। 2 মিনিটে হল দিয়ে ট্রেন চলল কাঁথির দিকে। মাঝে 6টি ইন্টারমিডিয়েট স্টেশন, যা যেতে 55 মিনিট সময় লাগে। হাওড়া থেকে 152.8 কিলোমিটার পথ পেরিয়ে ট্রেন এখন পৌঁছেছে তার পঞ্চম হল্ট কাঁথি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। নির্ধারিত সময় থেকে 39 মিনিট দেরিতে, অর্থাৎ 9:57 2 মিনিটে হল দিয়ে ট্রেন চলল রামনগরের দিকে। সময় লাগবে 22 মিনিট। মাঝে পড়বে 4টি ইন্টারমিডিয়েট স্টেশন। হাওড়া থেকে 177.1 কিলোমিটার পথ পেরিয়ে 38 মিনিট দেরিতে ট্রেন এখন পৌঁছেছে তার ষষ্ঠ হল্ট অর্থাৎ রামনগর। এই স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়িয়েছে। সময় তখন 10:20। 1 মিনিটে হল দিয়ে ট্রেন চলল তার অন্তিম গন্তব্যস্থল অর্থাৎ দীঘার দিকে। মাঝে 1টি ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে, যা যেতে সময় নেয় 22 মিনিট।
হাওড়া থেকে 185.2 কিলোমিটার পথ পেরিয়ে শেষমেশ ট্রেন এসে পৌঁছালো দীঘাতে। 31 মিনিট মতো দেরি, সময় তখন 10:36। এবার স্টেশন থেকে বেরিয়ে হোটেল খোঁজার পালা। তো আমরা এসে পৌঁছালাম হাওড়া স্টেশন থেকে দীঘা স্টেশনে। তো ট্রেন মোটামুটি আধ ঘন্টা মতো লেট ছিল, যেহেতু ছেড়েছিল মোটামুটি আধ ঘন্টা লেটে, তাই এখানে পৌঁছেছে আধ ঘন্টা লেটেই, সেটা কোনো অসুবিধা নেই। আর এসিতে এসেছি, বাইরে এসে গরমটা প্রচণ্ড লাগছে এই সময়, এই গ্রীষ্মকালটা মানে যাতা গরম। যাই হোক, আপাতত আমরা রুমের ব্যবস্থা করছি, তো রুমটা আমরা ভাবছি রেলের রুমই নেব। আমরা রেলওয়ে এসি রিটার্নিং রুম নিয়েছিলাম, কারণ বাইরের স্টেশনের তুলনায় এটি সস্তা ও নিরাপদ। কিভাবে এই রুম বুক করবে এবং এর পরিষেবা কেমন তা নিয়ে আসবো পরের ভিডিওতে। থাকার ব্যবস্থা ঠিক হতেই বেরিয়ে পড়লাম দীঘার বিচের উদ্দেশ্যে। চার্জ না থাকার কারণে দুপুরে দীঘা বিচের ভিডিও তুলে ধরতে পারলাম না। তো এখন সময় প্রায় 1টা, খাবার টাইম হয়ে এসছে, তাই এখন রোড থেকে বেরোলাম, মানে রাস্তা দিয়ে বেরোলাম খাবার দোকান খুঁজতে। আগেবার যেখানে খেয়েছিলাম সেখানে এবার খাবো না, আমরা একটু নতুন কিছু খুঁজে দেখছি, যেখান থেকে আমরা খাবার নিয়ে পার্সেল করে নিয়ে গিয়ে রুমেই খাবো, কারণ রুমটা এসি আছে আর এখানে বাইরে খাওয়ার ইচ্ছা হচ্ছে না। একবারে খাওয়া দাওয়া করে একটা দুপুরে লম্বা ঘুম দেবো, আর এই গরমে বাইরে ঘোরার ইচ্ছাও নেই, প্রচণ্ড গরম, কিছু বলার নেই। তো খাবার নিয়ে হাজির হয়ে গেছি। তো রাস্তায় যেতে যেতে সারি সারি দোকান ছিল, আমরা আগে যে হোটেলে খেয়েছিলাম বললাম না, তো সে হোটেলে কিন্তু খাইনি। এবারে আমরা একটু নতুন ট্রাই করলাম। তো রাস্তার সাইডে যে দোকানগুলো থাকে, তো রাস্তার সাইডে বলবো না, রাস্তার সাইডে সারি সারি দোকান ছিল, তার মধ্যে একটা দোকান থেকে এরকম দুজনের আমাদের খাবার নিয়ে এসেছি। তো যা ওয়েট, মানে এটা আনতে আনতেও মানে অনেকটাই হ্যাপা হয়েছে। যাই হোক, মোটামুটি কোয়ান্টিটি ভালোই আছে বুঝতে পারছি। তো কি কি আছে না আছে সেটা এবার আমরা নিচে পেরে দেখাচ্ছি। আমরা কিন্তু এটা আমাদের যে এসি রিটার্নিং রুমটা আছে সেখানেই খাচ্ছি, আর যেখান থেকে নিয়েছি সেখানে এসির ব্যবস্থা ছিল না। এটা একটা আমরা ভালো আইডিয়া লাগালাম যে এসি রুমের থেকে যদি খেতে হয় তাহলে আমরা খাবারটা নিয়ে এসে এখানে রুমে খেয়ে নিই। আর এখানে তো ডাস্টবিন দেওয়াই আছে, আমরা চাইলে এখানে যদি কিছু পাতা ফাতা ফেলতে হয় সেগুলো আমরা এখানে ফেলে দেবো। তো আপাতত আমরা খাবারটা বাড়ি, তারপর দেখাচ্ছি। তো খাবার আমরা নিয়ে চলে এসেছি, খাবার পেরেও নিয়েছি। তো খাবারে কী কী মেনু আছে সেটা আপনাদেরকে দেখাই। খাবার মেনু কিন্তু খুবই সুন্দর, আর মানে কি বলবো, ভাবিনি এত কিছু দিয়েছে। তো যাই হোক, আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখুন, প্রথমে দেওয়া আছে ভাত, এতটাই পরিমাণে কোয়ান্টিটি দেওয়া আছে যে দুইজনে খাওয়া যাবে এটা। যাই হোক, ঢেলে নিলাম। আর এইখানে দেখুন এক্সট্রা ভাতও রাখা আছে এখনও, প্লাস এই যে মাছ, কাতলা মাছ, বেশ ভালোই পিস দিয়েছে কাতলা মাছের, এটা ঢেলে নিয়েছি। এটা একটা মিক্স সবজি দিয়েছে, আলু টালু দিয়ে, বাঁধাকপি এসব দিয়ে বানানো। আর এটা হচ্ছে কাঁঠালের সবজি। আর রয়েছে দেখুন নুন, লেবু, পেঁয়াজ, পাঁপড়, আর এখানে ওই যে কাতলা মাছটা নিয়েছি, কাতলা মাছের ঝোলটা এখানে রাখা আছে। তো মোটামুটি ভালোই খাবার দিয়েছে। খাবারের গুণগত মানটা কীরকম সেটা আমি এখন টেস্ট করে বলছি। তো দেখুন, এই ভাতের মধ্যে আমি ডাল ঢেলে নিয়েছিলাম আগেই। তো এই লেবুটা, আমার ডালের সাথে লেবু মাখিয়ে খেতে কিন্তু ভালো লাগে। ডাল ভাতটা কিন্তু বেশ ভালো লাগছে। এবার তরকারিটা দেখি কেমন টেস্ট করেছে। কোয়ালিটি আছে বলতে হবে, কী বলিস? এঁচোড়টা দেখি কেমন খেতে। এঁচোড়টাও সুস্বাদু, মানে কোনটা ভালো কোনটা খারাপ এটা বিচার করা যাবে না, প্রতিটাই কিন্তু ভালো। আর মাছের ব্যাপারে কী বলবো, আপনারা হয়তো জানেনই। তো খেয়ে নিয়ে পাওয়া তো ঘুম থেকে উঠে পড়েছি, মোটামুটি মিনিট 20 হলো, এখন বাজে 7:20 না কত, হ্যাঁ 7:20। তো এরপর আমরা বেরিয়ে পড়বো বিচের উদ্দেশ্যে। তো ঘুমখানা কিন্তু সলিড হয়েছে, ওই সেই খাবারটা খেয়ে দুপুরবেলা ঘুমটা যে দিয়েছি, মানে বেহুশ একদম যাকে বলে। যাই হোক, এই যে কান্ডারি এক্সপ্রেস ঢুকেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এর সময় ছিল কিন্তু অনেকটাই আগে, কিন্তু অলরেডি যেহেতু ট্রেনটা লেট করেছে, আমাদের সকালে যে ট্রেনটা আসছে ওটাই তো 4 বার এখানে যাতায়াত করে, তাই এই ট্রেনটা কিন্তু যথেষ্ট লেট হয়ে গেছে। আবার এটা রিটার্ন করবে, সেই প্যাসেঞ্জারদের জন্য অনেকটাই লেট হয়ে যাবে হাওড়া পৌঁছাতে। তো কান্ডারিতে একটা প্রবলেম থাকে, এই আর কিছু বলার নেই। তবে আমাদের
ট্রেন হচ্ছে রাত 12টায়, মানে 11:55-তে। সেটা হচ্ছে দীঘা মালদা টাউনের যে ট্রেনটা। তা আমরা আজকে 12টার সময় ওই ট্রেনটায় যাব। তো তার ভিডিও কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। তো আপাতত আমরা দীঘার বিচে যাই, সেখানে গিয়ে আপনাদের বিচটা দেখাই। সারাদিন তো বিচটা যাওয়া হয়নি, আশেপাশে যে মার্কেটগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। তো চলুন সেখানে গিয়ে দেখা হচ্ছে। রুম থেকে বেরিয়ে প্রথম যেটা দরকার ছিল সেটা একটা গরম গরম চা। তো বিচের ধারে যেতে যেতে একটা দোকান পেয়ে গেলাম, সেখানে বসে চা অর্ডার করলাম। চাটা খাচ্ছি, ভালোই, খারাপ না, একটা রিফ্রেশমেন্ট আসছে। দীঘার রাত্রি যেন এক অন্যরকম রূপকথার গল্প। সূর্য অস্ত যাওয়ার পর সাগরের বুকে চাঁদের আলো যখন মায়াবী আলো ছড়িয়ে দেয়, তখন দীঘার সমুদ্র সৈকত নতুন করে জীবন্ত হয়ে ওঠে। আমরা হাঁটছিলাম দীঘার সৈকতে। রাত্রের হালকা বাতাস আমাদের চুলে আলতো করে স্পর্শ করছিল। চারপাশে মানুষের কোলাহল, হাসির ধ্বনি আর সমুদ্রের গর্জন মিলেমিশে তৈরি হয়েছে এক মন মুগ্ধকর পরিবেশ। সৈকতের পাশে লম্বা বাজার, যেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে অসংখ্য খাবারের স্টল। প্রতিটি স্টল থেকে ভেসে আসছে নানান সুস্বাদু খাবারের গন্ধ। আমরা প্রথমে পৌঁছালাম এক জনপ্রিয় ফিশ ফ্রাই স্টলে। তাজা সামুদ্রিক মাছের ফ্রাই গরম গরম পরিবেশিত হচ্ছে। খাবারের পরে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম এক হস্তশিল্পীর দোকানে। ছোট ছোট শাঁখের গহনা, ঝিনুকের অলংকার আর নানান ধরনের স্মারক সামগ্রী আমাদের মুগ্ধ করল। এরপর আমরা বসলাম সৈকতের পাড়ে। চাঁদের আলোতে সাগরের ঢেউগুলো যেন এক রূপলি আভা ছড়িয়ে দিচ্ছিল। ঢেউয়ের গর্জন, চাঁদের আলো আর বাতাসের শীতল স্পর্শ সবকিছু মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা। আমরা চুপচাপ বসে রইলাম, এই মায়াবী প্রকৃতিকে উপভোগ করতে লাগলাম। এই রাতের দীঘা আমাদের জীবনে এক অবিস্মরণীয় স্মৃতি হয়ে রইল। খাবার, বাজার, সমুদ্র, চাঁদের আলো সবকিছু মিলে এক রোমাঞ্চকর রাত্রি। দীঘার এই রাত্রের গল্প আমাদের হৃদয়ে চিরদিন রয়ে যাবে। তাই আপনারা যখনই সুযোগ পান, দীঘার এই রাত্রির জাদুকে অনুভব করতে ভুলবেন না। তো এখন বাজারের মাঝে আমাদের যে দীঘার যে নিউ দীঘার যে বাজারটা আছে, মানে মার্কেটটা, তার মাঝখানে আছি। চারিদিকে শুধু দোকানে দোকান, নানা রকমের দোকান। শঙ্খের দোকান, মানে শঙ্খের যেসব কাজগুলো হয় সামুদ্রিকের, সামুদ্রিক না, বুঝতেই পারছেন কি বলতে চাইছি। এই সাইডে বিক্রি হচ্ছে, আর এইদিকে উল্টো দিকে রয়েছে যেমন মাছের দোকান, এরকম নানান ধরনের। এই সাইডেও তা, এদিকে সোডার শপ, এদিকে দেখুন আরও কাঠের অনেক কিছু জিনিস, এরকম জিনিস বিক্রি হচ্ছে। তাছাড়া রয়েছে এদিকে ব্যাগের দোকান, নানান ধরনের ব্যাগ রয়েছে যেগুলো আপনারা কিনতে পারবেন। আর ওইদিকে আবার দোলনারও দোকান আছে, বিভিন্ন রকম দোলনা আপনারা বাড়িতে ঝোলানোর জন্য কিনতে পারেন। এদিকে নানা রকমের দেবী দেবতাদের মূর্তির দোকানও রয়েছে। কোথায় বেলুন ফোটানো? এই তো মেলার মতো বেলুন ফোটানোর জায়গাও রয়েছে। তো মোটামুটি জায়গাটা বেশ জমজমাট মেলার মতোই, মানে কোনো মেলা ফেলা গেলে যেমন হয় তেমনই কিন্তু ব্যাপারটা এখানে। তো বেশ ভালোই লাগছে, চারিদিকে শুধু দোকানই দোকান, যেদিকে নজর যাবে সেদিকে দোকানে। এইদিকে দেখুন খাবারের দোকানের তো মানে অভাব নেই, যেদিকে যাবেন সেদিকে খাবারের দোকান। এদিকে দেখুন ছোটো ছোটো স্টলগুলো সব রয়েছে, মাছের, মাংসের। ওইদিকে কুকুরদের আড্ডা চলছে এদিকে। দেখুন ভালোই কিন্তু খাবারের দোকান রয়েছে। তো দেখি কি খাবো, খুঁজে পাচ্ছি না, কোনো ঠিক করে উঠতে পারছি না কি খাবো না খাবো। কারণ এত অপশান বেশি হয়ে গেলে যেটা হয় যে কখন আর খাবার কোনটা খাবো আর কোনটা খাবো না সেটা বুঝে উঠতে পারাটাই কষ্টকর হয়ে ওঠে। তো শুরুটাই কী করি সেটা বুঝতে পারছি না। আপনাদের বাচ্চা যদি থাকে সাথে, তাদের জন্য তো এইগুলো তো সব জায়গাতেই কমন, এই যে গাড়িগুলো রিমোট চালিত। তো দেখি কিছু একটা দিয়ে স্টার্ট করি। চলে এসছে দই ফুচকা,
এবার এটা খেয়ে দেখি কেমন লাগে না লাগে। ভালো হয়েছে। তো বিচের ধারে তো ওই আমরা দই ফুচকা খেলাম। দই ফুচকা খাওয়ার পর এখন আর কিছু খেতে ইচ্ছা করছে না, টাইম যেহেতু অনেকটা হয়ে গেছে, প্রায় 9:30 বাজছে। তো ঠিক করলাম রাস্তার দিকে মানে আসার সময় কোনো রেস্টুরেন্ট থেকে খাবার টাবার নিয়ে আবার রুমে গিয়ে সকালের মতোই খেয়ে নেব। তো সেই মতো খাবার নিলাম। এখন আমরা রিটার্ন রুমের দিকে যাচ্ছি, সেখানে গিয়ে দেখাচ্ছি কি নিয়েছি। আর যেহেতু রাত 12টায় ট্রেন আছে, তাই আমাদের কিছুটা টাইম তো রেস্ট নিতেই হবে। তো আপাতত যাই রুমের দিকে। তো রাতের মেনুতে আমরা নিয়ে এসেছি এরকম যা খাবার দেখতে পাচ্ছেন, তার মধ্যে আছে এটা হচ্ছে মিক্স ভেজ, এটা হচ্ছে রুটি, আর আছে স্যালাড, মধ্যে পেঁয়াজ আর লঙ্কা দেওয়া, লঙ্কা নেই, শসা আছে। যাই হোক, খাবারটা আমরা খুলি, কেমন কি দিয়েছে না দিয়েছে দেখাই আপনাদের। তো এই হচ্ছে রুটি, রুটির কোয়ালিটি মোটামুটি দেখে ভালোই লাগছে, বাড়ির তৈরি মায়ের হাতের রুটির মতোই লাগছে আপাতত। জানি না এর মধ্যে দেখে মনে হচ্ছে ময়দা হয়তো মেশানো আছে, আটা পিওর নয়। সবজির গন্ধটা কিন্তু খুব সুন্দর, দেখেও বেশ ভালোই লাগছে। ছেড়ে দে ছেড়ে দে, তাই তো, কষ্ট করে লাভ নেই। লঙ্কাটা থাকলে বেশ ভালোই লাগতো। বেশ, আমি আবার খাবার কোয়ালিটিটা কেমন সেটা আবার বলে দিই। তো এই হচ্ছে খাবার। এই যে স্যালাড দিয়েছে, স্যালাডে যদি একটা লঙ্কা দিত, একটা কি দুটো, বেশ ভালো লাগতো খেতে। যাই হোক, না এখন কিছু করার নেই। এই হচ্ছে আমাদের মিক্স ভেজ তরকারি, তরকারিটা নয় মিক্স ভেজি, এটা খেয়ে দেখি। হুম, সুন্দর টেস্ট আছে এটার মধ্যে, পনিরের পরিমাণও যথেষ্টই আছে, যেখানে হাত দিচ্ছি সেখানে পনির। তো খাবারটা আমরা আপাতত খেয়ে নিই। এই অসাধারণ যাত্রা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।